আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের মাফিয়া স্টোরি চ্যানেলে যারা নতুন দর্শক আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আর আমাদের গল্পগুলো আপনাদের শুনতে কেমন লাগে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই মাফিয়া স্টোরি চ্যানেলের মাফিয়া গল্পগুলি বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। বজ বজ উঠুন, ঝামেলা হয়ে গেছে। উফ, এই তোকে না বলেছি আমাকে সকালে ডাক দিবি না, তাও কেন ডাক দিস বলতো? বস, আমি ইচ্ছে করে দেইনি, আসলে বস একটা ঝামেলা হয়ে গেছে। তো বল কি হয়েছে? বস, আসলে আমাদের যে অস্ত্রগুলো আজ আমেরিকা থেকে আসার কথা ছিল সেগুলো বন্দরে আটকে দিয়েছে বন্দরের কর্তৃপক্ষ। কত কোটি টাকার অস্ত্র এসেছিল? বস, পুরো 10 কোটির মালগুলো আমাদের হাতে না আসলে আমাদের গ্যাং প্রায় শক্তিহীন হয়ে পড়বে। বুঝেছি, তুই টেনশন করিস না, আমি দ্রুত সব ব্যবস্থা করছি। তার আগে বল আমার কলেজের কি হলো? বস, আপনার সবকিছু আমরা কলেজে জমা দিয়েছি। তারাও বলেছে আজ আপনাকে কলেজে গিয়ে ক্লাস করতে। ওকে, আমি আজই যাব। এখন তুই যা আর খাওয়ার ব্যবস্থা কর। তানজিমের কথা শুনে আশিক চলে যায় কিচেনে, আর তানজিম বিছানা থেকে উঠে বাথরুমে চলে যায়। ও হ্যাঁ, আপনাদের পরিচয় দেই, তানজিম হলো নামকরা ব্ল্যাক সোর্ড গ্যাংয়ের লিডার, আর আসিফ হলো তানজিমের ডান হাত। তানজিম ফ্রেশ হয়ে সোজা নাস্তার টেবিলে বসে। আশিক একে একে কয়েক পদের তরকারি আর রুটি নিয়ে আসে। বস, আজকের মেনুতে এগুলোই আছে। বসে পড়, একসাথে খেয়ে নেই। না বস, আপনি আগে খান। আমি তোকে কি বলেছি শুনিসনি? তোকে যেতে হবে বন্দরে, এবং গোপনে তুই খবর নিবি সঠিক বন্দরের কোন কর্মকর্তা আমাদের মালগুলো আটকেছে। আর আমি যাব কলেজে, বুঝেছিস? ও আচ্ছা, কিন্তু বস, ওখানে যে আমরা যদি আটকে যাই তখন? এই তোর মাথা কি দিন দিন পাগল টাগল হয়ে যাচ্ছে নাকি? আটকে যাবি কেন? পুরো দমের লড়াই করবি। তবে সাবধান, আগে কোনো হট্টগোল করবি না, পরিস্থিতি বুঝে ফায়দা লুফে নিবি। ওকে বস। তানজিম আর কিছু বলে না, ডাইনিং থেকে উঠে কাঁধে ব্যাগ নিয়ে হাঁটতে থাকে। কলেজ প্রায় 20 মিনিট এর রাস্তা, তাই হেঁটেই যাচ্ছে। কলেজের মধ্যে তানজিম পা রাখতেই হঠাৎ কোথা থেকে যেন একটা ছেলে তানজিমের পেছনে লুকিয়ে পড়ে। আরে আরে, কে আপনি? এভাবে আমার পেছনে লুকিয়ে পড়েছেন কেন? ছাড়ুন বলছি, আমি হাঁটতে পারছি না। ভাইজান, আমাকে বাঁচান, কয়েকটা ছেলে আমাকে মারছে। কই কই দেখি, সামনে এসে দেখাও তো, কে তোমাকে মারছে? ওই যে ভাইজান, সামনে যে লোকগুলো দৌড়ে আসছে ওরাই মারছে আমাকে। তানজিম সামনে তাকিয়ে দেখে কয়েকটা ছেলে তাদের ঘিরে ধরেছে। কি রেখে তুই আবার কোথা থেকে আসলি রে? আরে নীল, এরা কোথা থেকে আসে বলতো? আমাদের তো একটা সম্মান আছে, তাই না? এসব খ্যাতকে নিয়ে আমরা একই কলেজে পড়বো কি করে? ঠিক বলেছিস, শালার প্রিন্সিপাল তো এদের বের করে না, তাই আমাদেরই তাড়াতে হবে। কি ভাই, কাকে খ্যাত বলছেন আপনারা? কাকে আবার, তোকে বলছি। আপনাদের মতো লোককে কিছু বলার নেই আমার। এই তুই কে রে? আমাদের শিখাচ্ছিস? শালা একদম পথে রেখে দেব। যারে সামনা হলাম তানিয়ার লোক। কি বলেন ভাই এগুলো? তানিয়ার লোক? নীল কিছু না বলে তানজিমকে ঠাস ঠাস করে থাপ্পড় মারে। হঠাৎ এমন আঘাতে তানজিম কিছুটা পিছিয়ে চলে যায়। এতটুকু তুই তোর এমন? শালা তানিয়া আপু সামনে নিয়ে গেলে তোর কি করবে তিনিই ভালো জানেন। দেখ ভাই, শুধু শুধু আমার গায়ে হাত দিচ্ছিস। এমনিতে আমি নতুন আজকেই কলেজে এসেছি, আর এতে তোরা শুরু করে দিলে আমাদের সাথে। শালা তুই নিজেই লাগতে এসেছিস? এখন তো জানিসই এর ফল ভালো হবে না। তোকে একদম মেরে ভূত বানিয়ে দেব। এই শাহিন, এটাকে ছাড়, এই নতুন বেটাকে নিয়ে চল। তানজিমকে নীল আর শাহিন হাওয়ায় ভাসিয়ে নিয়ে যেতে লাগলো। আরে আরে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? প্লিজ ছাড়ুন আমায়। আরে শাহিন, এ তো দেখি পুরাই বাচ্চা রে, হা হা হা। একে তানিশা আপু কি করবে তিনিই ভালো জানেন।
প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি ক্লাসে যাব। না বাবু, তা তো হবে। এই যে নে, চলে এসেছি আপুর কাছে। নীল কথাটা বলে তানজিমকে নিচে নামিয়ে দিলেই এগিয়ে যায় কয়েকটা মেয়ের দিকে। তারপর আপু, আমাদের সাথে মালটা ঝামেলা করেছে। নীলের কথা শুনে তানিয়া পেছন ফিরে ভ্রু নাচিয়ে তানজিমকে দেখে। তানজিমের ওখানে দাঁড়িয়ে থাকতে প্রায় বমি চলে আসছিল, কারণ তানিয়াই স্মোক করছিল। এইদিকে এগিয়ে আয় শালা, চিনিস আমাকে? আর দেখে তো মনে হচ্ছে নতুন। সরি, আমি আপনার দিকে যাব না, কারণ আপনার হাতে সিগারেট, যা আমার অনেক অসহ্য। গন্ধ না খেলে বমি চলে আসে। তানিয়া সহ সকলেই হেসে ওঠে। কিছুক্ষণ অট্র হাসিতে মেতে থাকার পর এই শাহিন, এই নীল, এই কি বলে শুনছিস? আমি মেয়ে হয়ে স্মোক করি, আর সেখানে এ ছেলে হয়ে স্মোক করে না। আপু, তুমি যদি অনুমতি দিতা, এর প্যান্টটা খুলে দেখতাম এর ইয়ে আছে নাকি নেই, কারণ দেখে তো মনে হচ্ছে একদম নেই। কি বলিস এগুলো? এই এই চুপ সবাই, আমরা তো এই জনাব সাহেবের নামই জানলাম না। এই, তোর নাম কি রে? আমাকে বলছেন? তোকে নয়তো কাকে? তোর বাবাকে? তুই যেহেতু নতুন, সুতরাং তোকেই জিজ্ঞেস করছি। এখন ঝটপট নাম বলে ফেল। আমি তানজিম। সুন্দর নাম। তা বাবু, আমাদের সাথে যে ঝামেলা করলে, এর তো একটা খরচা আছে। জি জি আপু, আমি দেব। বলুন কি খরচ? সবাইকে আজ ট্রিট দিতে হবে। ওই যে হোটেল দেখছিস না, ওইখানে। কিন্তু আপু, ওটা অনেক নামি দামি রেস্টুরেন্ট, আমার কাছে টাকা নেই ওখানে আপনাকে খাওয়ানোর মতো। দেখ, ওসব আমরা জানি না, তুই আমাদের ট্রিট দিবি ব্যাস। এই নীল আর শাহিন, তোল শালাকে, আর চল সবাই রেস্টুরেন্টে। তানজিমকে তুলে নিয়ে যায় রেস্টুরেন্টে। তারপর পুরো 7 জন যে যা খেতে চায় সব অর্ডার করে, আর তানজিমকে আসামের মতো একটা চেয়ারে বেঁধে রেখেছে যাতে পালাতে না পারে। পুরো 1 ঘন্টায় যে যা খেতে পারে তা খেয়ে আরো প্যাক করে নিয়েছে। কিছুক্ষণ পর তানজিমের হাতে একটা মেমো ধরিয়ে দিয়ে চলে যায় তানিয়া। তানজিম হাবার মতো বসে না থেকে দ্রুত বিলের মেমো খুলে মাথায় হাত দিয়ে আশেপাশে তাকায়। পুরো 12,000 টাকা বিল তুলেছে। এই 7 জন ভালো পাশ দিয়েছে মনে মনে ভাবে তানজিম। কিন্তু তানজিমের কাছে এই টাকা কোনো ব্যাপারই না। কিন্তু এখানে তো আর একেবারে সব টাকা দেওয়া যাবে না, তাহলে সবাই অন্য কিছু ভেবে বসবে, আর না দিলেও তো রেস্টুরেন্টের লোক ছাড়বে না। তানজিম আর দেরি না করে সোজা ম্যানেজারের কাছে যায়। তানজিমকে দেখে ম্যানেজার এর মুখ হাসি ফুটে ওঠে। আচ্ছা ম্যানেজার সাহেব, এত টাকা বিলে কি কোনো ছাড় নেই? স্যার, আমরা আপাতত দুঃখিত। এসব স্যার বা অফার দেওয়ার কথাগুলো আমাদের রেস্টুরেন্টের মালিককেও জানায়নি। তাহলে আমার সাথে সাথে আপনাকেও ইনফর্ম করবে। ধুর মিয়া, এখানে তুমি পেজের মতো রোবোটিক্স জবাব দিচ্ছেন কেন? এই নিন কার্ড, তাড়াতাড়ি অ্যামাউন্ট লিখে নিন, আমার ক্লাসের সময় হয়ে গেল। ম্যানেজার তানজিমের রাগ করা দেখে দ্রুত সবকিছু ঠিকঠাক করে শাহিনের কাছে পাসওয়ার্ড চায়। শাহিন পাসওয়ার্ড দিয়ে দেয়। ম্যানেজার বিল পে স্লিপ দেয়। তারপর আপনার মতো ছাত্র ছিলাম এবং স্যার, আমরাও আপনার মতো ছাত্র ছিলাম এবং বন্ধুরা এভাবে আমাদের মুরগি বানাইছে টাকার জন্য। কষ্ট পাবেন না স্যার, সুযোগ বুঝে আপনি ওদের উপর বাটপারি করে ডাবল টাকা তুলে নেবেন। এরা আমার বন্ধু না, এরা হলো আমার শত্রু। সব শালাকে দেখে নেব। এখন যাই আমি। আপনি তো খুশিতেই আছেন, মাঝখান থেকে আমার এতগুলো টাকা পানিতে গেল। তানজিম কান্নার ভাব করতে করতে রেস্টুরেন্ট থেকে বের হতেই দেখে তানিয়া দাঁড়িয়ে। তানজিম তানিয়াকে দেখেই পাশ কাটিয়ে চলে যেতে নেবে, এমন সময় তানিয়া তানজিমের হাত চেপে ধরে। আরে আরে আপু, হাত ধরছেন কেন? সত্যি করে বল, তুই এত টাকা কিভাবে পে করলি? আসলে আপু, ম্যানেজার আমার বড় ভাইয়ের মতো, তাই হাত পা ধরে কোনো রকমের নিজের পুরো মাসের চলার টাকা দেশেছি। পুরো মাসের চলার টাকা মানে? আসলে আমি যে চাকরি করি সেখানে 15,000 টাকা বেতন পাই। গতকাল বেতন পেয়েছিলাম, আর আজকে 12,000 টাকা দিয়ে চলে গেল। বাকি আছে 3,000 টাকা। এই টাকা দিয়ে আমাকে চলতে হবে পুরো মাস, বাড়ি ভাড়াও দিতে হবে। কি বলিস এগুলো? এখন তুই কেমনে চলবি? শোন, তোকে বুদ্ধি দেই, একটা রিক্সা নে আর চালা।
দেখবি অনেক টাকা হবে, বুঝলি? এইসব বুদ্ধি তোকে ফ্রি ফ্রি দিলাম। আর হ্যাঁ শোন, আগামীকাল রোজ সকালে রিক্সা নিয়ে আমার বাড়ির সামনে যাবি এবং আমাকে নিয়ে কলেজে আসবি। না আপু, মাফ করবেন, আমি রিক্সা চালাবো না। ও বুঝেছি, তোর কাছে যে টাকা আছে ওটাও শেষ করতে হবে, তা না হলে তুই মানুষ হবি না। আশেপাশে তো কেউ নাই, এখন যদি আমি কিছু একটা করে বসি তখন কি হবে ভাবেন তো। তানজিম ভ্রু নাচিয়ে কথাটা বলে তানিয়ার দিকে এগিয়ে যেতে থাকে, আর তানিয়া ভয়ে পিছিয়ে যেতে থাকে। তানজিম সুযোগ বুঝে টুপ করে তানিয়ার ঠোঁট নিজের দখলে নিয়ে নেয়। তানিয়া ছাড়ানোর চেষ্টা করলে তানজিম হাত দিয়ে তানিয়ার মাথা চেপে ধরে। পাক্কা 5 মিনিট পর ছেড়ে দিয়ে তানজিম হাসতে থাকে। তানিয়া কিছুক্ষণ হাঁপানোর পর তানজিমের দিকে তেড়ে আসতে নিলেই দ্রুত তানজিম সেখান থেকে দৌড়ে চলে আসে ক্লাসরুমে। ততক্ষণ দুটো ক্লাস অলরেডি শেষ হয়ে গিয়েছে। মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিং। এবং সিটে না গিয়ে আমার পাশে এসে দাঁড়াও। তানজিম স্যারের কথা অনুযায়ী স্যারের পাশে গিয়ে দাঁড়ায়। তারপর, তোমাকে দেখে আমার ভিখারির মতো মনে হচ্ছে কেন? স্যার, আমি ভিখারি নই, আমি গরিব। ও আচ্ছা, তা তুমি গরিব হয়ে এই কলেজে চান্স পেলে কিভাবে? তোমাকে তো এই কলেজে দারোয়ান হওয়ারও যোগ্যতা নাই। স্যার হাসালেন। আচ্ছা যাই হোক, আপনাকে একটা কথা বলি। বলুন তো স্যার, শিক্ষক হওয়ার মূল দক্ষতা কি, আর কিভাবে একজন ভালো শিক্ষক হওয়া যায়? শিক্ষক হতে হলে দরকার ভালো মনের এবং ছাত্রছাত্রীদের মনের কথাকে ফিল করা, তাহলে একজন ভালো শিক্ষক হওয়া যায়। তাহলে তো স্যার আপনি আমাদের শিক্ষক হতে পারলেন না, বা যোগ্যই রাখেন না, কারণ আপনি তো পোশাক দেখেই সবাইকে বিবেচনা করেছেন। আচ্ছা, পুরো ক্লাসে জিজ্ঞেস করুন তো, এসএসসি দিতে গিয়ে পুরো রাজশাহী বোর্ডের মধ্যে যে প্রথম হয়েছে তার নাম কি? তানজিমের কথা শুনে পুরো ক্লাস চিৎকার করে বলে উঠল, তানজিম হাসান। সাথে স্যারও বলল। তানজিম সবার কথা শুনে স্যারের দিকে এসএসসির অ্যাডমিশন কার্ড এগিয়ে দেয়। স্যার কিছুক্ষণ কাগজের দিকে তাকিয়ে অবাক তানজিমের দিকে তাকায়। সবাই শুনেন, আমি হলাম সেই তানজিম হাসান। আর স্যার, আমি না আপনাকে পড়ানোর যোগ্যতা রাখি। আর মূল কথা কি জানেন স্যার, আমি না যে কলেজে বা যেখানে পড়তে যাই না কেন, সব বিষয় জেনে শুনেই যাই। আর আমি এই কলেজে ভর্তি হতে তার কোনো ব্যতিক্রম করিনি। আপনি যে নিজের উচ্চ বংশের জন্ম নিয়েও জাল সার্টিফিকেটের মাধ্যমে চাকরি নিয়েছেন, তা কি সবাই জানে? স্যার তানজিমের কথাই বেশ অবাক হয়, সাথে কিছুটা ভয়ও করে, কারণ চাকরিতে মাত্র 3 মাস হলো যোগ দিয়েছে। এখন চাকরি চলে গেলে পুরো 10 লাখ টাকা পানিতে যাবে। তো তুমি এগুলো কোথা থেকে জানলে? এগুলো তো ভুল কথা। স্যার দেখুন, আমাকে চ্যালেঞ্জ করবেন না, আর করতে আসলে যোগ্যতা আর বুকে সাহস নিয়ে আসবেন। গরিব হতে পারি, কিন্তু কখনো কোনো কিছুর যোগ্যতা ছাড়া দখল করি না। তানজিম কথাগুলো বলে সবার আগে মানে ফার্স্ট বেঞ্চে গিয়ে বসে পড়ে। পাশে একটা ছেলে ছিল শাহিনের মতোই সাধারণ পোশাকে, নাম সাকিব। তানজিম ছেলেটার দিকে একবার তাকিয়ে বই বের করে স্যারের পড়া শুনতে থাকে। এমন সময় তানজিম অনুভব করে কেউ তাকে খোঁচা দিচ্ছে। বিরক্ত হয়ে বই থেকে মাথা তুলে পাশে তাকায়। এই তুমি আমাকে খোঁচা দিলে কেন? তাছাড়া তো উপায় নেই, তোমাকে তো ডাকলাম এতক্ষণ কিন্তু শুনলে না। পেছনে আর সামনে তাকিয়ে দেখো কেউ নেই, মানে কলেজ ছুটি হয়ে গিয়েছে। ও, তা তুমি যাওনি কেন? আমি উপকারের উপকার স্বীকার করি। তুমি তখন যদি আমাকে নীল আর শাহিনের হাত থেকে না বাঁচাতে, তবে ওদের লিডার মানে কলেজের ছাত্র নেত্রী তানিয়া আমার সব টাকা খেয়ে নিত। তখন আমার রিক্সা চালিয়ে নিজের পড়াশোনার খরচ চালাতে হতো। আরে না, এটা কোনো কথা হলো? আর শোনো, যেখানে এবং যাকে ভয় পাবে দেখবে তারা তোমাকে আর বেশি করে ভয় দেখাবে। সুতরাং ভয় না পেয়ে সাহস করবে, আর সাহস ভাবে চলবে। সাহস নিয়ে তো ওদের সাথে একদিন তর্ক করেছিলাম, পরের দিনই জেলে গিয়ে পুলিশের মার খেতে হয়েছে। কেন কেন পুলিশের মার খেলে কেন? আরে আর বলো না, ওই যে তানিয়া নামের মেয়ে আছে না, ওর বাবা হলো পুলিশ কমিশনার। থাক, বুঝে গেছি। তা তুমি কোথায় থাকো আর কি করো? কি আর করব, রিক্সা চালাই, আগে চাকরি করতাম, কিন্তু এখন সেখানে সব বড় লোকের কারবার। খুব লজ্জা রাখতো ওনাদের সাথে থাকতে, তাই চাকরি ছেড়ে দিয়ে রিক্সা চালাতে নিয়েছি। ভালো করেছো। তা আমাকে একটা রিক্সা ম্যানেজ করে দিতে পারবে? তুমি তো মেধাবী ছাত্র, তুমি কেন রিক্সা চালাবে? কারণ আমি চাকরি করি, মাত্র 15,000 টাকা বেতন। গতকাল বেতন পেয়েছিলাম, কিন্তু আজ ওই রাক্ষসী
মানে তানি আমাকে মুরগি বানিয়ে 12,000 টাকা খেয়ে ফেলেছে ওর বন্ধু বান্ধব নিয়ে। এখন যে টাকা আছে তাদের পুরো মাস চলবে না। কিছু মনে না করলে আমার রিক্সাটা চালাতে পারো, কারণ আমি আর চালাবো না। একটা চাকরি পেয়েছি রেস্টুরেন্টের, সেটাই করব। তুমি যদি রিক্সাটা চালাও তবে আমি আর বিক্রি করব না, ওটা তুমি না চালালে বিক্রি করে দিব। হ্যাঁ আমি চালাবো, চলো রিক্সাটা দেখিয়ে দাও। সাকিবের সাথে গিয়ে তানজিম রিকশায় আর চাবিটা নিয়ে দ্রুত কলেজের সামনে আসতেই দেখে তানিয়া দাঁড়িয়ে। তানজিম দ্রুত তানিয়ার সামনে গিয়ে রিকশা নিয়ে যায়। ম্যাম সাহেব কোথায় যাবেন? তানজিমকে দেখে তানিয়া তখনকার কিসের কথা মনে পড়ে যায়। তানিয়া মনে মনে তানজিমকে 1000টা গালি দিয়ে রিকশায় উঠে, তারপর সোজা পুলিশ স্টেশনে যাবি। তানজিম চমকে পেছনে তাকায়, তারপর ভয়ে ঢোক গিলতে গিলতে বলে, পুলিশ স্টেশনে কেন ম্যাডাম? কেউ কি কিছু করেছে? এক ফকিরের বাচ্চা আমাকে আমাকে কিস করেছে, তার নামেই বিচার দিতে যাব। তানজিমের মনে পড়ে যায় আজ রাতে তো বন্দরে যেতে হবে, তাই এসব কোনো ঝামেলায় না জড়ানোই ভালো। আশেপাশে তাকায় তানজিম, কেউ নেই। রিকশার সিট থেকে নেমে দ্রুত তানিয়ার পা চেপে ধরে বসে পড়ে, তারপর আপা, ও আপা এমন করবেন না আপা, আমি যেতে চাই না পুলিশ স্টেশনে, আমার ভুল হয়ে গেছে। হারামি, আগে মনে ছিল না আমাকে কিস করিস? আজ তোকে এমন মার খাইয়ে নিব যে মনে রাখবি আমি কি জিনিস। প্লিজ এমন করবেন না, আপনি যা বলবেন তাই শুনবো আমি। তানজিমের কথাটা শুনে তানিয়া কিছুক্ষণ ভাবে, তারপর বাঁকা হেসে, যা বলবো তাই করবি তো? না করলে কিন্তু তোকে সেই দিনই পুলিশের কাছে দেব। পুলিশে দিতে হবে না, আপনি যা বলবেন তাই করব। বলুন কি করতে হবে? ওকে শোন, রোজ আমাকে পুলিশ কোয়ার্টার থেকে কলেজে আনবি, আবার কলেজ থেকে নিয়েও যাবি। সাথে যখনই আমি বলবো তখনই তুই চলে আসবি রিক্সা নিয়ে। তাহলে আমার চাকরির কি হবে? তোকে আমি মাসে 20,000 টাকা দেব বেতন, বুঝেছিস? এখন পা ছাড় আর রিক্সা চালা, অনেক দেরি হয়ে গেছে। তানজিম মনের সুখে হাসতে থাকে, কারণ যেমনটা চেয়েছিল তেমনটাই হচ্ছে। দেখা যাক সামনে কি হয়। মনের সুখে কিছুক্ষণ রিক্সা চালানোর পর তানজিম কিছুটা বিরক্ত বোধ করতে শুরু করলো, কারণ মাথার উপর একে তো তীব্র রোদ, তার উপর একটা বৎসাত মেয়ে। অনেক কষ্টে তানজিম রিক্সা থেকে পুলিশ কন্ট্রামেন্টে আসে। ম্যাডাম এসে গেছি, নামুন। তানিয়া রিক্সা থেকে নামে, রিক্সার পাশে দাঁড়িয়ে, তারপর মনে আছে তো আগামীকাল যেন ঠিক 9টায় তোকে এখানে পাই, না হলে সোজা জেলে ঢুকিয়ে দেব। তার দরকার নেই ম্যাডাম, আমি চলে আসব। তানজিম রিক্সা আবারও প্যাডেল করতে থাকে। 2 মিনিট চালানোর পর একটা গ্যারেজ দেখতে পায়, সেখানে রিক্সা রেখে অন্য একটা রিক্সায় বাসায় চলে আসে। রুমে ঢুকে এসি ফ্যান দুটো ফুল স্পিডে ছেড়ে দিয়ে বিছানায় বসে। পুরো শরীর গরমে ঘেমে যাচ্ছে। কিছুক্ষণ পর তানজিম কিছুটা আরাম বোধ করলে বাথরুমে গিয়ে গোসল করতে চায়। কিছুক্ষণ পর গোসল শেষ করে মোবাইল অন করে দেখে 50+ মিস কল, সবগুলোই আশিকের। তানজিম ফোন ব্যাক না করে চুপচাপ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। এমন সময় আবারও ফোন দেয় আশিক। 2 বার রিং হবার পর ফোন রিসিভ করে। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বস, আমি তো চলে এসেছি ট্যুরে 50 জন দল নিয়ে, কিন্তু এখানে কোনোভাবেই নিজেদের কাজ করতে পারছি না, কারণ সেনাবাহিনী সহ আর্মিরাও এখানে অবস্থান করছে। বুঝেছি। শোনো, তুমি জাস্ট খোঁজ নাও কে আটকে রেখেছে আমার মালগুলো। রাতে তো বন্দরে যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়ার হবে না, কারণ ডিল আছে আজ দুবাইয়ের কিং এর সাথে। ওকে বস, আমি তবে আগামীকাল সকালে ফিরে আপনাকে সব বলবো। ওকে, সাবধানে থাকবে। তানজিম ফোন কেটে দিয়ে নিজের ল্যাপটপ ওপেন করতেই দেখে দুবাইয়ের কিং ইমেল পাঠিয়েছে। হ্যালো মাই ফ্রেন্ড, দ্য কিং অফ বাংলাদেশ, কেমন আছো? আমি সর্বদা আল্লাহর রহমতে ভালো থাকি, তুমি কেমন আছো সেটা বলো। আমিও। যাই হোক, তুমি জেনে খুশি হবে যে আমি বর্তমানে বাংলাদেশে অবস্থান করছি এবং এখানে অবস্থানকালে আমাকে কিছু লোক ফলো করছে। এগুলো কি তোমার লোক? ওদের টি শার্টের বোতামে কি টিএম লেখা আছে?
না, নেই। তুমি দ্রুত তোমার নিরাপদ জায়গায় অবস্থান করো। তোমার উপর হামলা হতে পারে, কারণ ওগুলো আমার লোক নয়। ওকে মাই ফ্রেন্ড, তুমি টেনশন করো না। আমি বর্তমানে হেলিকপ্টারে তোমার দেশে ঘুরে বেড়াচ্ছি। ওকে, তুমি তবে এনজয় করো। রাত 12টায় দেখা হচ্ছে। তানজিম ল্যাপটপ বন্ধ করে সুজান নিজের গোডাউনে যায়, মুখে কিং এর মাস্ক পরে। তানজিমকে হঠাৎ গোডাউনে আসতে দেখে সবাই কিছুটা ভয় পেয়ে যায়, কারণ তানজিম কখনোই কারণ ছাড়া আসে না, আর যখন আসে তখন কেউ না কেউ রক্তের বন্যায় বুক ভাসিয়ে দেয়। হ্যালো মাই সোলজার, সবাই কেমন আছো? জি বস, আল্লাহর রহমতে ভালোই আছি। আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো। তোমরা তো জানোই আজ আমাদের বিশাল বড় একটা ডিল রয়েছে দুবাইয়ের কিং এর সাথে, এবং এটাও জানো পুরো 10 কোটি টাকার অস্ত্র বন্দরে আটকে পড়েছে। জি বস। তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে আমার সাথে প্রতারণা করেছো? যদি করে থাকো তবে সামনে এসো। আমরা আল্লাহ আপনার উসিলায় আমাদের খাবার খাওয়াচ্ছেন, আমরা কিভাবে আপনার সাথে বেইমানি করব বলুন? আমরা সব সময় আপনার পাশে আছি বস। শুনে ভালো লাগলো। এখন শোনো, আমাদের লোকে বেশি কয়েকটা লোক পুরো এলাকায় তাণ্ডব চালাচ্ছে। তোমরা কি সেটা জানো বা সেই বিষয়ে অবগত? খবর পেয়েছি দেশে দ্বিতীয় গ্যাং আমাদের সাথে টক্কর দিয়ে এসব করছে। সে সমস্ত বোকাদের বুঝিয়ে দেওয়ার দায়িত্ব তোমাদের দিলাম। তাদের বুঝিয়ে দাও আমরা কে এবং আমরা কি করতে পারি। চাই সামনে থেকে, কারণ আমরা জানি আপনি আমাদের চেয়ে মাইন্ড গেমার। আপনার মাইন্ড গেম কখনো ব্যর্থ হয়নি। শুনে রাখো, তোমাদের সাথে আমি সব সময়ই থাকি, বুঝলে? যাই হোক, এই জেলার পুলিশ কমিশনের সকল ডিটেলস আমার চাই, এবং সেটা আগামীকালের সকালের মধ্যে। সাথে তোমার এই পুরো 1000 সদস্যের মধ্যে পুরো 200 জন রাতে রেডি থাকবে। ডিলে তোমাদের অংশগ্রহণ করতে হবে। ওকে বস। হ্যাঁ, আর হ্যাঁ, তোমাদের খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হচ্ছে না তো? না বস। তানজিম আর কিছু বলে না, সেখান থেকে চলে আসে। গোডাউন থেকে অনেক দূরে এসে নিজের মুখ থেকে মাস্ক খুলে যেতে থাকে পুলিশ ক্যান্টনমেন্টের দিকে, কারণ তানিয়া ডেকে পাঠিয়েছে। কিছুক্ষণ পর গ্যারেজে আসে আর সেখান থেকে রিক্সা নিয়ে সোজা তানিয়ার সামনে। এত সময় লাগলো কেন তোর? ম্যাম, বাসায় গিয়েছিলাম, প্রচুর ক্ষুধা পেয়েছিল। হয়েছে, আর শোনো না, চলো পার্কে যাবো। তানজিমার কথা না বাড়িয়ে রিক্সার প্যাডেল ঘোরাতে থাকে আর মনে মনে ভাবে, যা এভাবে রোজ রিক্সা চালালে 6 প্যাড বডি হয়ে যাবে। কিরে, তুই কি ভাবুক ছেলে নাকি আদু ভাই? সব সময় কি ভাবিস বলতো? ম্যাম, আপনি তো জানেনই যে গরিবদের মনে স্বপ্ন বেশি, আর তারা ভাবে আজ খেলে আগামীকাল খাবো কি, সেটাও আমি ভাবছি। পকেট এখন 1 টাকাও নেই, চলবো কিভাবে? এখন চুপ কর তো, ওসব আর শুনতে ভালো লাগে না। দাঁড়া, এসে গেছি। তানজিম রিক্সা থেকে তানিয়াকে নামিয়ে দিয়ে আসতে নিবে, এমন সময় তানিয়া ডাক দেয়, এই কই যাচ্ছিস? এদিকে আমার সাথে চল, বডিগার্ড হিসেবে। কিন্তু ম্যাম, আমি তো আপনার বডিগার্ড নই। বেশি কথা বলিস না, একদম থাপড়িয়ে সোজা করে দিব, বেয়াদব। না ম্যাম, তার দরকার নেই, চলুন, যাচ্ছি। তানজিম তানিয়াকে নিয়ে পার্কের ভেতরে ঢুকতেই দেখতে পায় নীল আর শাহিনকে, সাথে আরো কয়েকটা মেয়ে। শোন, ওদের সামনে একটাও কথা বলবি না, চুপচাপ আমার পেছন পেছন থাকবি। ঠিক আছে। তানিয়া পেছন পেছন তানজিম ওদের কাছে যেতেই নীল তানজিমকে দেখে রেগে যায়। তারপর, তানিয়া, তুই এই ফকিরের বাচ্চাকে কেন নিয়ে এসেছিস? বুঝতে পারিস না তুই এসব বস্তির ছেলেদের শরীর থেকে বাজে গন্ধ আসে? হ্যাঁ, ঠিক বলেছিস নীল, আসলেই আমিও গন্ধ পাচ্ছি। বাবা তো রেগে আছে তানিয়ার সাথে, বন্ধুত্ব করায়, কারণ তানিয়া আমাদের ফ্যামিলির লেভেলের না। তাতে কি হয়েছে? আমরা তো বন্ধু, তাই না? আর শোন, তানজিম হলো আমার বডিগার্ড, ও আমার সাথে থাকবে এখন থেকে। এই সাবিহা, সাদিয়া, রিয়া, তোরা কথা বলছিস না কেন? আসলে দোস্ত, তানজিমকে দেখে কেন যেন আমরা কথা বলতে পারছি না। আসলে তানজিমের চোখে মনে হয় জাদু আছে, ওই চোখের মায়ায় হারিয়ে গেছি আমরা। এই তোরা থাম, আমাকেও তো বলতে দিবি নাকি? তানিয়া ওর বান্ধবীদের কথা শুনে আর চোখে তানজিমের মুখের দিকে তাকায়, মুগ্ধ হয়ে যায়। তানিয়া নিচেও পুরো মুখে চাপ দাড়ি, হালকা করে ছাটা
ঠোঁটগুলো লাল টকটকের সাথে চুলগুলো এলোমেলো, পুরো হিরোদের মতো। তানিয়া এক মনে তানজিমের দিকে তাকিয়ে থাকায় রিয়া সাদিয়ার একটু জ্বলতে থাকে। দেখে দ্রুত ওরা তানিয়াকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে আনে। কি হলো, তোরা আমাকে ধাক্কা দিলে কেন? তো কি করব, একভাবে কি দেখেছিলিস? তানিয়া রিয়ার কথায় কিছুটা চমকে যায়, কারণ তানিয়া এতক্ষণ যে তানজিমকে দেখছিল তা কোনোভাবেই রিয়াদের বুঝতে দেওয়া যাবে না। তাই আরে ওই যে দেখ, ফুচকার দোকান। আমি তো ফুচকা দেখেই পাগল হয়ে গিয়েছিলাম। শুধু পাগল হলেই হবে, চল গিয়ে খাবো। তানিয়া আর ওর বান্ধবীরা এগিয়ে গেল। পেছনে নীল, শাহিন আর তানজিম। তিনজনেই নীরব। নীরবতা ভেঙে তানজিমের কানে কানে বলে, কি নীল চৌধুরী, তোমার বাবাকে দেখলাম পার্কের সামনে রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে, তাকে কি ডেকে আনবো? তানজিমের কথায় নীল চমকে যায়। তারপর, মামা মানে তুই কি বলতে চাচ্ছিস? তুই ও তুই নয়, আপনি করে বল, কারণ রিক্সাওয়ালা ছেলেদের বড় গলা চলে না। আর শাহিন চৌধুরী, আপনার বাবা যে মুদিখানার দোকান তার সেটা আমার জানা আছে। এই তুই কে বলতো? আমি কে সেটা বড় কথা নাই, বড় কথা হলো এটাই তোরা পুরো জানোয়ার। আমি কে সেটা বড় কথা নাই, বড় কথা হলো এটাই তোরা পুরাই জানোয়ারের বাচ্চা, যে কিনা বড় লোকের মেয়ের সাথে বন্ধুত্ব করতে নিজের বাবা মায়ের পোশাকে পর্যন্ত সম্মান করিস না। শাহিন তানজিমের টি শার্টের কলার টেনে ধরে বলে, শোন, এই কথাগুলো কাউকে বলবি তো একদম মেরে রেখে দেব। তুই হয়তো চিনিস না আমরা কার লোক। সরি রিপিট। মামা মানে কি বলতে চাচ্ছিস তুই? আমার কোমরে হাত দিয়ে দেখ কি রেখেছি। শালা বেশি কথা বলবি, সাইলেন্স লাগিয়ে কপালে শু করে দেব। তার দরকার নেই, আমি সাধারণ রিক্সাওয়ালা, আমি অত সব প্যাচের মধ্যে জড়াতে চাই না। তানিয়া পেছনে ফিরে দেখে তানজিমরা অনেক পিছিয়ে। গলা উঁচু করে ডাক দেয় তানজিমকে। তানজিম দ্রুত তানিয়ার পাশে গিয়ে দাঁড়ায়। এত সময় লাগলো কেন এখানে আসতে? সরি ম্যাম, আসলে ওখানে নীল ভাইয়ের টি শার্টে পাখি পায়খানা করে দিয়েছিল, তো তাই সেটা পরিষ্কার করে দিলাম। তোকে পরিষ্কার করতে কে বলেছে? তুই কি নীলের বডিগার্ড? এরপর থেকে যেন আর না দেখি কারো চামচামি করতে আমার ছাড়া। এখন এই নে প্লেট, টক একটা একটা করে ফুচকাতে তুলে আমার মুখে দিবি। আমার হাতে তো ময়লা ম্যাডাম। থাকলে থাক, তুই তুলে খাওয়া। কি আর করার, তানজিম একটা একটা করে ফুচকা তানিয়াকে খাইয়ে দিতে লাগলো, যা দেখে রিয়া, সাদিয়া আর সাফিয়া রাগে জ্বলছে। এদিকে নীল আর শাহিন চলে গিয়েছে পার্কে। তানিয়া আর কিছুক্ষণ ঘোরাঘুরি করে তানজিমকে নিয়ে চলে আসে। ততক্ষণে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। পুলিশ ক্যান্টনমেন্টে আসার পর তানিয়া রিক্সা থেকে নেমে তানজিমের হাতে 5টা 1000 টাকার নোট দিয়ে চলে আসে। তানজিমও টাকাগুলো পকেটে রেখে রিক্সাটা গ্যারেজে রাখে। তারপর সাকিবকে ফোন দেয়। ওকে। ফোন কেটে দিয়ে তানজিম দ্রুত বাসায় আসে। তারপর লম্বা হুডি লাগানো কোট সাথে ডেভিল মাস্ক পরে বাড়ির বাইরে বের হতেই দেখে 3টা কালো রঙের গাড়ি দাঁড়িয়ে। মাঝের গাড়িতে তানজিম বসতেই গাড়ি চলতে শুরু করে সামনের দিকে। রাত তখন প্রায় 12টা। চারিদিকে নীরবতা। নীরবতাকে ধীরে গাড়িগুলো শব্দ করে এগিয়ে চলেছে সামনের দিকে। 2টো চেয়ার, 2টো কিং বসে আছে। একটা দুবাইয়ের কিং, আরেকটা হলো তানজিম। বিশাল 50 একটা বিশাল বহুল বাড়িতে মিটিং এ বসেছে। বাড়ির চারিদিকে পুরো 200 জন ক্রু দাঁড়িয়ে তানজিমদের নিরাপত্তা প্রদান করছে। তোমাকে তো আমি বলেইছিলাম আমার কতগুলো অস্ত্র লাগবে, কিন্তু তুমি তো দিলে না, তাই মিটিং এর জন্য বাংলাদেশে আসতে হলো ছদ্মবেশে। আসলে মালগুলো বন্দরে আটকে পড়ে গিয়েছিল, আমি তোমায় সবকিছু বুঝিয়ে দেবো 1 সপ্তাহের মধ্যে। ওকে মাই ফ্রেন্ড, তোমার উপরে ভরসা করলাম। এই নাও ক্যাশ, পুরো 11 কোটি। এনজয় করো। বাংলাদেশ তোমার জন্য নিরাপদ নয়, এখনই তুমি দেশ ত্যাগ করো। ওকে, কিন্তু তুমি কিন্তু আবার কথা দিয়ে কথা ভঙ্গ করো না, জানোই তো আমি ওসব পছন্দ করি না। বিশ্বাস রাখতে পারো, সময় খুব কম। আমাদের চারপাশে কোন এক তৃতীয় দল নজর রাখছে, যা আমি খুব ভালোভাবে টের পাচ্ছি। কি, তুমি ভয় পাচ্ছ কি? হ্যাঁ, আমি ভয় পাচ্ছি তোমার জন্য, কারণ আমি তোমাকে নিয়ে এসেছি এখানে।
তাই আমি চাচ্ছি না কোনো প্রকার ঝামেলায় জড়াতে, তুমি এখানে থাকাকালীন। ওকে মাই ফ্রেন্ড, আমি এখনই দেশ ত্যাগ করছি, তুমি ভালো থেকো এবং কথা অনুযায়ী সবকিছু কইরো। দুবাইয়ের কিংকে তানজিম হেলিকপ্টারে তুলে দিয়ে দ্রুত সব লোকজনকে নিয়ে নিরাপদ স্থানে চলে যায়। এদিকে আশিক পুরো বন্দরের কর্মীদের খোঁজ নিয়ে রাতেই রওনা দেয়। পরের দিন সকালে তানজিম ঘুম থেকে উঠে দেখে আশিক মেঝেতে শুয়ে আছে। তানজিম মনে মনে হেসে ফেলে, কারণ এই অভ্যাসটা আশিকের সেই ছোট্ট থেকে। তানজিম ঘড়ির দিকে তাকিয়ে চমকে ওঠে। 8:30 বাজে, আর মাত্র 30 মিনিট বাকি। এর মধ্যে যেতে হবে তানিয়ার বাসায়। আশিক আর ডাক দেয় না। তানজিম দ্রুত বাথরুম থেকে কোনো রকমে গোসল করে রেডি হয়ে দৌড়াতে থাকে। কিছুক্ষণ পর গ্যারেজ থেকে রিক্সা নিয়ে পুলিশ ক্যান্টনমেন্ট চলে আসে। ঠিক 9টা তানিয়া বের হয় ক্যান্টনমেন্ট থেকে। তারপর, কিরে, তোর আসতে এত দেরি হলো কেন? ম্যাডাম, আমি আপনার মতো ঘড়ি ব্যবহার করি, একটু নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখুন। একদম আমি 10 মিনিট আগে থেকে এই জায়গায় দাঁড়িয়েছিলাম। তানিয়া নিজের ঘড়ির দিকে তাকিয়ে তানজিমকে আর কিছু বলে না। রিক্সায় উঠে পড়ে। তানজিমও প্যাডেল করতে থাকে। 40 মিনিট রিক্সা চালানোর পর পৌঁছে যায় কলেজে। তানিয়া রিক্সা থেকে নেমে চলে যায়, আর তানজিম রিক্সা গ্যারেজ রেখে কলেজের মধ্যে ঢুকতেই প্রায় 10 থেকে 12 জন তানজিমকে ঘিরে ধরে। তানজিম সবার দিকে একবার করে চোখ ঘুরিয়ে নেয়। দেখে সবাই টি শার্টের ডিকে লেখা, মানে এরা একটা গ্যাংয়ের লোক। তানজিমকে অবাক করে দিয়ে লোকগুলো পেছন থেকে নীল আর শাহিন বের হয়ে আসে। হি হি হি, কেমন লাগলো আমার ম্যাজিক? শালা, গতকাল তো খুব হিরোগিরি করলি, এখন কোথায় যাবি? আরে এর সাথে এত কথা বলছিস কেন? আমরা যে কাজে এসেছি সেটা করে আগে চল। করব। শালি তানিয়াকে এই মাঠে দর্শন করব, তারপর এলাকা ছেড়ে চলে যাব। আর এই কাজে এই শালা কুত্তা বাচ্চা বডিগার্ড বাধা দিতে পারে। গতকাল তো প্ল্যান করে তানিয়াকে নিয়ে গেলাম পার্কে, কিন্তু শালি এই বডিগার্ডকে নিয়ে গিয়েছিলে বলে বেঁচে গেছে। শালা দেখি আমাদের সবকিছুই জানে। আমরা যে রিক্সাওয়ালার আর মুদিখানার দোকানের এর ছেলে সেটাও জেনে গেছে। কিন্তু জেনে গেছে দেখেই তো এখন মরতে হবে। তানজিম শাহিন আর নীলের পেছনে তাকিয়ে মুস্কি হেসে ফেলে, কারণ ওদের পেছনে তানিয়া দাঁড়িয়ে। বাহ বাহ, দারুণ প্ল্যান করেছিস তো দেখছি, ছোট লোক বাচ্চারা। আমাকে ধর্ষণ করবি? ওকে, তুই 5 মিনিট ওয়েট কর, তোকে এক্ষুনি জেলের ভাত খাওয়াবো। এই পর্যন্ত যারা গল্পটা শুনেছেন, গল্পটাতে একটা লাইক করে দিতে ভুলবেন না এবং গল্পটা বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের একটা লাইক এবং শেয়ার আমাদেরকে আরও উৎসাহিত করেন নেক্সট গল্প বানানোর জন্য। অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। এইভাবে পাশে থাকবেন। থ্যাংক ইউ। তোকে এক্ষুনি জেলের ভাত খাওয়াবো। দেখ শালি, একদম ছোট লোক বলবি না, একদম এখানে পুঁতে ফেলবো। ছোট লোককে তো ছোট লোকই বলবো, তাই না? আমার আগে উচিত ছিল তোদের আসল পরিচয়টা জানার পর ইগনোর করা, কিন্তু তোদের সত্যিকারের বন্ধু ভেবেছিলাম দেখে তোদের আর অপমান করিনি বা বুঝতে দেইনি যে আমি জানি তোরা রিক্সাওয়ালা আর মুদিখানার দোকানদারের ছেলে। ম্যাম, আসলে কুকুরের পেটে ঘি হজম হয় না, কথাটা 100% সত্যি, এবং তা প্রমাণিত হলো এখনই। এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? 10 শালি আর শালাকে। নীলের হুকুম পেয়ে তানিয়া আর তানজিমকে ধরে ফেলে সবাই। তারপর তানজিমকে নীল আর শাহিন একে একে মারতে শুরু করে। 1 2 3। আবে শালা, 1 2 3 কি গণনা করছিস? তানজিম মুখ থেকে থুতুর সাথে রক্ত ফেলে। তারপর, কি গণনা করছিস জানিস না বুঝি? তোদের এক একটা মারের প্রতিশোধ নিতে হবে। তানজিমের কথা শুনে নীল আর শাহিন পাগলের মতো হক স্টিক দিয়ে মারতে শুরু করে। মারার এক পর্যায়ে তানজিমের মাথায় আঘাত করতেই তানজিম মাটিতে লুটিয়ে পড়ে। সবাই তানজিমকে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে পড়ে। নীল এগিয়ে যায় তানিয়ার দিকে। তারপর, তোকে আজ ছেড়ে দিয়ে গেলাম, বড্ড দেরি হয়ে গিয়েছে রে, তোকে খাওয়ার সময় নেই।
তবে হ্যাঁ, খুব শীঘ্রই তোকে তুলে নিয়ে আসবো। তারপর হিহিহি। চল রে সবাই। তানিয়াকে ছেড়ে দিয়ে সবাই চলে যেতেই দ্রুত তানিয়া তানজিমকে কোলে তুলে সিএনজিতে উঠিয়ে হসপিটালে নিয়ে আসে। তানিয়া কমিশনারের মেয়ে হয় আর কোনো পুলিশের স্লিপ এর প্রয়োজন হলো না। ডাক্তাররা তানজিমকে অপারেশন থিয়েটারে নিয়ে যায় আর তানিয়া কেন যেন পাগলের মতো পায়চারি করতে ব্যস্ত। তানিয়ার মনে হচ্ছিল কোনো এক মূল্যবান বস্তু তার জীবন থেকে চলে যাচ্ছে। 3 দিন পর তানজিমের জ্ঞান ফিরে। তানজিম চোখ খুলে আশেপাশে তাকিয়ে দেখে কেউ নেই। মনটা খারাপ করে ডান দিকে মাথা ঘুরাতেই দেখে একটা মেয়ে জায়নামাজে বসে কাঁদছে। তানজিম ভালো করে দেখে মেয়েটি আর কেউই নয়, তানিয়া। পানি পানি। হঠাৎ তানিয়া চিরপরিচিত কণ্ঠ শুনে দ্রুত মাথা ঘুরিয়ে তানজিমকে চোখ খুলতে দেখে দৌড়ে তানজিমের পাশে এসে বসে। তারপর, তানজিম এখন কেমন বোধ করছো? জি ভালো, কিন্তু আমি এখানে কেন আর আপনি বা এখানে কেন? সে অনেক লম্বা কাহিনী, পরে এক সময় বলবো। এখন বলো, কেমন বোধ করছো তুমি? মনে হচ্ছে মাথায় খুব বেশি ব্যথা করছে। অসহ্য লাগছে আমার এই বেডে শুয়ে থাকতে। এছাড়া উপায় নেই, কারণ ভিআইপি ক্যাবিনগুলো সবই ভিআইপি লোকদের, ওগুলো আমাদের দেবে না। তানজিম কিছুটা রেগে যায়, কারণ যার যেমন সামর্থ্য অবশ্যই তাকে সেই রকম বেড দেওয়ার প্রয়োজন, কিন্তু এই হসপিটাল তো তেমনটা হচ্ছে না। ম্যাম, আপনি বাসায় চলে যান, আমিও বাসায় চলে যাব। আমার বন্ধুরা আছেই। এত বেশি কথা বলো কেন? তোমাকে আমি যখন বলেছি এখানে চুপচাপ শুয়ে থাকতে, তো থাকবে। চর, এই নাও ফোন। কে যেন ফোন দিয়েছিল, আমি রিসিভ করিনি। তানজিম ফোনের দিকে তাকায়, দেখে দুবাইয়ের কিং এর ফোন। তানজিম তানিয়ার দিকে তাকিয়ে দেখে বাহিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, তাই ফোনটা ব্যাক করে। একবার রিং হতেই দুবাইয়ের কিং ফোন রিসিভ করে। হ্যালো। হেই কিং, তোমার খবর নেই কেন? আজ 3 দিন ফোন দিচ্ছিলাম, রিসিভ করোনি কেন? আমি হসপিটালে। কিছু ছেলে আমাকে কলেজের মাঠে মাথায় আঘাত করেছিল। কি? আগে বলবে তো, আমি এখনই আসছি, তুমি টেনশন নিও না। শালাগুলোকে একদম টুকরো টুকরো করব। আহা, এত উত্তেজিত হচ্ছ কেন? আমি তো আছি নাকি, আমি দেখে নেব। তার আগে তোমার জিনিসগুলো পাঠিয়ে দেব। কোনো সমস্যা হলে অবশ্যই জানাবে আমাকে, আমি দ্রুত দেশে চলে যাব। তার প্রয়োজন নেই কিং, আমি ভালো আছি, তুমিও ভালো থেকো। ফোনটা কেটে দিয়ে তানজিম দেখে তানিয়া চলে গিয়েছে বাহিরে। ধীরে ধীরে বিছানা থেকে উঠে দাঁড়ায়, তারপর পাশ থেকে মাস্ক পরে নিয়ে চুপি চুপি হসপিটাল থেকে বের হতেই দেখে হসপিটালের পাশে 10টা গাড়ি দাঁড় করানো, যেগুলো সবাই তানজিমের। তানজিমকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে আশিক দৌড়ে আসে তানজিমের সামনে। তারপর, বস বস, আপনি এ অবস্থায় বাইরে এসেছেন কেন? ভেতরে গিয়ে রেস্ট করুন, আমরা আছি বাইরে। না আশিক, এখন আর রেস্ট নয়, এখন অ্যাকশন শুরু করতে হবে, এবং তার জন্য নীল আর শাহিনকে দরকার আমার। দ্রুত যেখান থেকে পারো শাহিন আর নীলকে তুলে আনো এবং আমাকে নিয়ে চলো ফ্ল্যাটে। আশিক তানজিমের কথাগুলো মন দিয়ে শোনে এবং দ্রুত তানজিমকে গাড়িতে উঠিয়ে ফ্ল্যাটের দিকে নিয়ে যেতে থাকে। এদিকে তানিয়া তানজিমকে রেখে ডাক্তারকে ডাকতে গিয়েছিল। ডাক্তারকে নিয়ে কেবিনে ঢুকতেই দেখে তানজিম নেই। তানিয়া পাগলের মতো পুরো হসপিটাল চেক করেও তানজিমকে না পেয়ে বাসায় পুলিশ ক্যান্টনমেন্টে চলে আসে। এদিকে জনাব শরীফুল সাহেব তার মেয়ে তানিয়াকে 4 দিন পর বাড়িতে ফিরতে দেখে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছিল, কিন্তু তানিয়া কোনো জবাব না দিয়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে কাঁদতে থাকে। তানজিম ফ্ল্যাটে এসে নিজের কিং রুমে চলে আসে। পকেটে পিস্তল, পায়ের জুতার মধ্যে চাকু নিয়ে বের হয় ফ্ল্যাট থেকে, গাড়িতে গিয়ে বসে। তারপর, আশিক, আমার মালগুলো কে আটকিয়েছে? বস এজামুল নামে একজন কর্মকর্তা। আমি তার সাথে কথা বলছিলাম, পুরো 1 কোটি টাকার ঘুষ দাবি করেছে, নয়তো মালগুলো খালাস দেবে। বাহ, এত লোভ শালার! সে তো জানে না সে কার জিনিসে ভাগ বসাতে চেয়েছে। দ্রুত তুমি এজাজুলকে ফোন দাও, আমি একটু কথা বলি। আশিক ফোন দেয় আজাজুলকে। আজাজুল ফোন রিসিভ করতে আশিক ফোনটা বাড়িয়ে দেয় তানজিমের দিকে। হে এজাজুল, আশা করি ভালোই আছো।
এই তুই কে বলতো? ফোন দিয়েছিস কি মজা করার জন্য? কুল ডাউন মিস্টার কুল ডাউন। শুনুন, আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি সেটা জানেন? ঠিক আপনার 5 বছর বয়সী ছেলের সামনে। আপনার ছেলে এখন রাস্তায় ফুটবল খেলতে ব্যস্ত। এই এই কে তুই? আমার ছেলের উপর নজর রাখছিস কেন? শালা কিং কে চিনিস না তুই? আমি কিং বলছি, কিং। তোর ছেলেকে বাঁচাতে চাইলে দ্রুত আমার সব মাল একটা জাহাজে লোড করে পাঠিয়ে দে দুবাই, আর বাণিজ্যিক বন্দরে পাঠাই দে। শালা, যে কেউ ফোন দিয়ে বললো আমি কিং, আর আমি সেটাই বিশ্বাস করে নেব? এতটা বোকা নই আমি রে। বাহ, তুই দেখি খুবই বুদ্ধিমান। নিজের পায়ে নিজেই কুড়াল মারলি। তোর ছেলেকে নিয়ে গেলাম তাহলে। সাহস থাকে তো চলে আসিস কিং। তানজিম ফোন কেটে দিয়ে আশিককে ইশারা করে এজাজুলের বাচ্চাকে তুলে নিয়ে আসার জন্য। আশিক হুকুম পাওয়া মাত্রই আশিক ক্রুদের নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর ফিরে আসে 10 বছরের একটা ছেলেকে নিয়ে। দ্রুত তানজিম নিজের মাস্ক পরে নেয় যেন বাচ্চাটি তানজিমের চেহারা দেখতে না পারে। এই যে বাবা, দেখো তোমার আরেক চাচ্চু। আমার চাচ্চু এভাবে মুখ লুকিয়ে রেখেছে কেন? আসলে বাবা, তোমার চাচ্চু তোমার সাথে লুকোচুরি খেলছে। চলো আমরা এখন ঘুরে আসি, ঘুরতে যাই। তানজিম মনে মনে আশিকের বুদ্ধির প্রশংসা করে। খুব বুদ্ধি খাটিয়ে বাচ্চাটিকে তুলে এনেছে। আশিক শোন, ভাইকে ফোন দিয়ে বলি যে আমাদের ভাতিজা আমার সাথে আছে। তানজিম ফোন দেয় এজাজুলকে ভিডিও কল। হ্যাঁ এজাজুল, দেখ তোর ছেলে কোথায় আছে। তানজিম নিজের ফোনের ক্যামেরা ঘুরিয়ে দেয় বাচ্চাটার দিকে, যা দেখে এজাজুল ভয় পেয়ে যায়। তারপর, তোর এত বড় সাহস, আমার বাচ্চাকে কিডন্যাপ করেছিস? তোকে আমি সামনে পেলে একদম জ্যান্ত পুঁতে ফেলবো। আরে সামনে পেলে তো পুঁতে ফেলবি, তার আগে তোর ছেলেকে আমি উপরে পাঠিয়ে দেব। এজাজুল ফোনের মধ্যে গর্জে ওঠে, শালা, আমার ছেলের শরীরে একটা ফুলের আঘাত যদি লাগে তো মনে রাখিস তোকে আমি তিলে তিলে মারবো। এ চুপ কর, তোর এত হুমকি শুনতে আমি ফোন দেইনি। দ্রুত কাজটা করে দে, নয়তো তোর ছেলেকে উপরে পাঠিয়ে দেব। সময় কিন্তু 1 ঘন্টা। বাই। তানজিম ফোন কেটে দিয়ে গাড়ি থেকে নেমে পড়ে। আশিক তানজিমকে নামতে দেখে বলে, বস নেমে পড়লেন কেন? নেমেছে যখন কারণ তো আছেই। এখানেই পাবো আমি নীল আর শাহিনকে। আমার লোকেরা তো খুঁজছে অন্য জায়গায়। বস আপনি এখানে ওদেরকে পাবেন জানলে আমার লোককে বললেন না কেন? সব কি বলতে হয়, কিছু কথা বুঝে নিতে হয়। এটাই হলো ডিকে ক্যাঙ্গের ফার্স্ট আড্ডা ঘর। তুই যা বাচ্চাটাকে নিয়ে কোনো একটা পার্কে, আমি ততক্ষণে এদের দেখছি। বস আমিও আসি। তোকে কি আমি হিন্দিতে কথা বলছি? যা তুই, আমি সামনে নেব। আশিক আর কথা বলে না, দ্রুত গাড়ি নিয়ে চলে যায়। তানজিম এগিয়ে যায় গোডাউনের ভেতরে। গিয়ে দেখতে পায় পুরো 10 জন, যার মধ্যে নীল আর শাহিনও ছিল। সবাই বিয়ার খেয়ে অর্ধ মাতাল। এই তুই কে রে, আর এখানে কি করছিস? দূর শালা, নেশাও করতে দেবে না এই ফকিরে বাচ্চা। তুই কোথা থেকে এসেছিস বলছিস না কেন? আরে যেখান থেকে আসুক না কেন, দে একটা বিয়ার এগিয়ে দে, খেয়ে চলে যাক। কি মামা, বিয়ার পেয়ে খুশি তো? কে আমি চিনতে পারছিস না? ওকে, চিনে দিচ্ছি। বয়স, ভেতরে চলে এসো। তানজিমের হুকুম পেয়ে 50 জন লোক ঢুকে পড়ে গোডাউনের মধ্যে। ক্রু সবগুলোকে সিরিয়াল বাই সিরিয়াল রডের সাথে ঝুলে দাও। 50 জন লোকের কাছে 10 জন যেন পিঁপড়ার মতো মুহূর্তেই সবগুলোকে ঝুলিয়ে দেয়। এই নাও গরম পানি, সাথে ঠান্ডা পানি নিয়ে এসো। শালারা তো দেখি নেশায় ডুবে আছে। এদের এইভাবে মারলে আমার শান্তি হবে না। তানজিমের হুকুম পেয়ে 5 জন দ্রুত বের হয়ে যায় গোডাউন থেকে। কিছুক্ষণ পর গাড়ি থেকে বিশাল বড় বড় দুটো বালতি নিয়ে আসে। শালাগুলোর ওপর প্রথমে গরম পানি ছিটিয়ে দাও। নীল আর শাহিনদের উপরে গরম পানি পড়তেই লাফিয়ে ওঠে আর চিৎকার করতে থাকে, কিন্তু সেদিকে তানজিমদের কোনো খেয়ালই নেই। গরম পানি শেষ হয়ে গেলে ঠান্ডা পানি ছিটিয়ে দেয় সবার শরীরে। বস আর তো পানি নেই, কি করবে এখন? কি করবে মানে?
যাও হকি স্টিক নিয়ে এসো। এই শালার আমাকে মেরেছিল কলেজে, আজ তার সব প্রতিশোধ নিব। বস, এদেরকে বাঁচিয়ে রাখবেন? তুই তো জানিস রাসেল, আমি যাকে একবার ধরি তাকে সোজা উপরে পাঠিয়েই ছাড়ি। আমাকে মারতে হলে একেবারে মারতে হবে, না হলে পরে পস্তাতে হবে। ওই কুত্তার বাচ্চা, তুই চিনিস আমাকে? শালা, একদম তোকে পুঁতে ফেলবো। জানিস আমি ডিকে গ্যাংস্টারের লোক। আর আমি হলাম কিং, বুঝলি? কিং, তোদের বড় শত্রু। কি কিং? কি হলো আবার তোর শাহিন? কিল এর নাম শুনে এমন করছিস কেন? শালা হারামি, তুই চিনিস কিংকে? ভাই ভাই, আমাকে মাফ করে দিন, আমরা না জেনে আপনাকে মেরেছি। এই, তুই কি পাগল হয়ে গেলি শাহিন? তুই কি আমাদের বসের চেয়ে একে বেশি ভয় পাস? আমাদের বস একে সামনে পেলে একদম পুঁতে ফেলবে। ও তাই? ওকে, তোদের বসের নাম বল, একটু আমি দেখা করে আসি। হি হি হি, এত সহজে কিভাবে বললি বল? তাকে খুঁজে পেতে হলে তোকে বড় হতে হবে, না হলে তো পাবি না। আর আমাদের বস তোদের মতো ছোট বাচ্চাকে দেখা দেয় না রে। ও তা ঠিক। রাসেল, দাও হকি স্টিকটা দাও, আর সাথে রামদা, রিভলভার গুলো বের করো। রাসেল তানজিমের কথা অনুযায়ী সবকিছু ব্যাগ থেকে বের করে। তানজিম এগিয়ে যায় নীলের দিকে, পরপর 10টা আঘাত করে। নীলের চিৎকারে পুরো এলাকায় দুইবার কম্পনের সৃষ্টি হয়। দুই হাঁটুতে এত জোরে আঘাত করেছিল তানজিম যে হাঁটুর হাড্ডি ভেঙে নীল মাটিতে পড়ে যায়। ভাই ভাই, আর মারবেন না, আমি আর সহ্য করতে পারছি না। আহ, প্লিজ ভাই, ছেড়ে দিন। সবে তো শালা তোকে ধরলাম, এত তাড়াতাড়ি কি করে ছেড়ে দেই বল? তোকে তো আমি আগেই বললাম আমাকে মারতে হলে তোকে একবারে মারতে হবে, কিন্তু তুই তা করলি না। কলেজে আমার মাথায় আঘাত করলি, যার জন্য আমাকে 3 দিন সেন্সলেস থাকতে হয়েছিল। কিন্তু আমি তো তোকে আর সেন্সলেস থাকতে দেব না, একেবারে মেরে ওপরে পাঠিয়ে দেব। বস বস, প্লিজ এমন করবেন না, আমরা না হয় একটা ভুল করেছি, প্লিজ আমাদেরকে মাফ করে দিন। এই, তুই কাকে বস বলছিস? শালা, এখানে বস যদি হুকুম দিত, তোর জিহ্বা আমি ছিঁড়ে ফেলতাম। আহা রাসেল, শুধু হুমকি দিলে হবে? ক্লাসটা নিয়ে এসো, আজ সব হবে তার। আগে বাকি কুকুরগুলো মেরে দাও। রাসেল রামদা বাকি 8 জনের শীর্ষেদ করে, যা দেখে নীল আর শাহিন ভয় কেঁদে ফেলে। আরে এ তো দেখি ভয় পাচ্ছে, তা বাচ্চারা ভয় পাচ্ছ কেন আমার এমন ভয়ঙ্কর রূপ দেখে? তাহলে বলি শোন, তোরা আমাকে তো এখনো কিছুই চিনিসনি। শালা কত মিথ্যা বলেছিস, সামনে একটা মেয়ের সাথে বন্ধুত্ব করতেই ভাবতেই আমি অবাক হয়ে যাই। আচ্ছা বলতো, আসলে কেন তোরা তানিয়ার সাথে ছিলি? আসলে আমরা ওর সাথে থাকতাম না, কিন্তু আমাদের যে লিভ দিয়েছিলেন সে বলেছিল আমরা যেন তানিয়ার পাশে সব সময় থাকি এবং ওকে কেউ কিছু বললে যেন তুলে নিয়ে আসি। তুই ওদের তুলে নিয়ে কোথায় যেতি? আমরা শেষ ছেলেকে তুলে নিয়ে যেতাম, যেখানে 10 কিলোমিটার দূরে একটা জঙ্গল রয়েছে, আর সেই জঙ্গলের মধ্যেই রয়েছে একটা পুরনো বাড়ি। ওখানে নিয়ে যেতাম। তারপর কি করতি? ওখানে নিয়ে যে আমরা অপেক্ষা করতাম এবং কিছুক্ষণ পর একটা লাল কাপড় পরা লোক আসতো, সেই যে মেরে ফেলতো ছেলেটাকে। তোরা কি দেখেছিস ওই লোকটাকে? না, তবে আমাদের ওই লিড দিতে সব সময়। আচ্ছা, ওকে তোরা আসতে বল ওই জায়গায়। হি হি হি, না বাচ্চা, তা তো হবে না। যা বলেছি এতে যথেষ্ট থাক। তোকে তো দেখে ঠিক করতে পারলাম না রে। রাসেল, দাও চাকুটা দাও, শালার পা দুটো কেটে ফেলি। রাসেল তানজিমের হাতে দা দিতেই তানজিম 2 ঘা বসিয়ে দেয় নীলের 2 হাঁটুতে। সাথে সাথে দুটো পা আলাদা হয়ে যায়। নীল যেন চিৎকার করতে না পারে সেই জন্য আগেই মুখের মধ্যে কাপড় ঢুকিয়ে দিয়েছিল তানজিম। এদিকে শাহিন নীলের অবস্থা দেখে ভয়ে কাঁপতে শুরু করেছে, যা দেখে তানজিম হেসে ওঠে। বস, সারা তো দেখি নিস্তেজ হয়ে যাচ্ছে, কি করবো বলুন তো তাড়াতাড়ি।
সব কি বলতে হবে রাসেল? বাকিটা তুমি করে নাও, আমি এখন একে দেখছি। কিরে শাহিন, তুই কি বলবি? নাকি তোকেও নীলের মতো করব? না না, আমি বলছি। হ্যাঁ বল। বস দ্রুত চলুন এখান থেকে। আমার মনে হচ্ছে নীলের চিৎকার পুরো এলাকা শুনে ফেলেছে। কিছুক্ষণের মধ্যে হয়তো তারা এখানে চলে আসবে। দ্রুত গাড়ি রেডি করে আর এই শালাকে নিয়ে চল আমাদের সাথে। রাসেল শাহিনকে নিয়ে যায়। তানজিম নীলের পকেট থেকে ফোনটা বের করে নিয়ে আসে। 27 তলা এক বিল্ডিং এর সাথে বসে আছে তানজিম, সামনে শাহিন। এখন বলো, কি বলতে চেয়েছিলি? ভাই, আসলে ওই লোক সবসময় রাতে আসতো এবং এসেই আমরা যাকে ধরে নিয়ে যেতাম তাকে মেরে চলে আসতো। কি বলে সেগুলো? মেরে চলে আসতো? কোনো কথা বলতো না? না, তবে আমরা ওর চোখ দেখেছি, খুবই ভয়ঙ্কর। আমাদের বসের চেয়ে ভয়ঙ্কর হতেই পারে না। বস, আমরা দেখতে চাই কে সে লোক। যখন ওই লোক তোদের ধরে নিয়ে যাওয়া লোককে মেরে ফেলতো তখন তোরা কোথায় থাকতি? এবং তোরা যা ধরে নিয়ে যেতি তাকে কিভাবে নিয়ে যেতি? আমরা যখন কাউকে ধরে নিয়ে যেতাম তখন ওকেও কালো রঙের একটা পোশাক পরাতাম, মুখটা ঢেকে রেখে গলাটা শুধু বের করে রাখতাম। তারপর লোহার চেয়ারে বেঁধে রাখতাম, তারপর আমরা বাইরে চলে আসতাম। তোরা তখন কি পরে থাকতি? আমরাও লাল রঙের পোশাক পরে থাকতাম। ওকে, তুই এখনই ফোন দিয়ে বল যে তোরা আরো একটা ছেলেকে ধরেছিস এবং আজ রাতে নিয়ে আসবি। ওকে ভাই। বস, আপনি কি এখন কোথাও যাবেন? যাবো, তবে শুনে রাখ, এ যদি কোনো চালাকি করে তো এখানে গরুর মতো জীবিত অবস্থায় চামড়া ছিলে ফেলবি। আর আজই বিকেল আর আগে দুটো লাল পোশাক আর একটা কালো পোশাক তৈরি করে আনবি। ওকে বস। তানজিম ছাদ থেকে নেমে আসে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 11টা বাজতে চলেছে। দ্রুত তানজিম কলেজে যায়। এদিকে তানিয়া মনমরা হয়ে বসেছিল ছাদে। পেছন থেকে তানিয়ার আব্বু আসে। মেয়েকে মনমরা হয়ে বসে থাকতে দেখে শরীফুল সাহেব ভেবে নেয় তার মেয়েকে কেউ কিছু বলেছে বা খারাপ কিছু করেছে। এমন সময় তার ফোনে কল আসে। কিছুক্ষণ কথা বলার পর ফোন রেখে দেয় শরীফুল সাহেব। বাবা আমাদের সাথেই কলেজে পড়তো, আর গত 3 দিন আগে আমাকে বাঁচাতে গিয়ে ও গুন্ডাদের হাতে মার খায়। এতে ও সেন্সলেস হয়ে ছিল হসপিটালে, যার জন্য আমিও ছিলাম হসপিটালে 3 দিন। তানিয়া বাবা, আমি জানি না, ওর জ্ঞান ফেরার পর আমি ডাক্তারকে ডেকে আনতে চাই এবং কিছুক্ষণ পর ডাক্তার নিয়ে এসে দেখি তানজিম ওখানে নেই। আমার মনে হয় বাবা ও কলেজে যেতে পারে। ঠিক আছে বাবা, চলো। শরীফুল সাহেব মেয়ের হাসি থেকে কিছুটা খুশি হয় আর মনে মনে রাগে পুরো শরীর কাঁপতে থাকে। কিছুক্ষণ পর শরীফুল সাহেব তার মেয়েকে নিয়ে কলেজে যায়। এদিকে তানজিমও কলেজে এসে এক ক্লাস করে বের হতেই দেখে তানিয়া দাঁড়িয়ে। তানিয়া তানজিমকে কিছু বলতে না দিয়েই জোর করে হাত ধরে টেনে নিয়ে যেতেই থাকে মাঠের দিকে। আরে আরে ম্যাডাম, কি করছেন? এমন করে টেনে নিয়ে যাচ্ছেন কেন? কেন? আমি তো তোমার হবু বউ। চলো আজ পার্কে যাই। ম্যাম, আপনি পাগল হয়ে গেছেন? আমি কি আর আপনি কই? এত বামন হয়ে চাঁদে হাত দেওয়ার মতো কথা। আপনি আপনার মাথা ঠিক করুন ম্যাডাম, আমি গেলাম। এই, তুমি কিন্তু আমাকে রাগিয়ে দিচ্ছ। জানো আমি তোমাকে কি করতে পারি? বলেন শুনি, কি করতে পারেন আমাকে? তানিয়া কিছু না বলেই তানজিমের ঠোঁট নিজের দখলে নিয়ে কিস করতে থাকে। তানজিম তানিয়ার কাছে পুরোই বেকুব হয়ে যায়। কিছুক্ষণ পর, আমার সবচেয়ে স্পেশাল জিনিস তোমাকে কিস করতে পারি। আচ্ছা, তুমি কেন বুঝতে পারছো না? নাকি আমার উপর প্রতিশোধ নিতে এখন ভালোবাসার নাটক করছো? যদি তাই হয় তবে আমাকে মারো, আমি কিচ্ছু বলবো না। তবেও আমার ইমোশনাল নিয়ে খেলা করো না, কারণ আমি খুবই কষ্ট করে এতিমখানায় লাথি খেয়ে বের হয়েছি। 3 বেলার মধ্যে কখনো খেতে পেরেছি, আবার কখনো খেতে পাইনি। আমি প্লিজ
আর কোনো কষ্ট পেতে চাই না। আমার বাবাকে আমি দেখে বুঝেছি তিনি আমাকে দেখে খুশি নন। তার চোখ বলে দিচ্ছিল তিনি খুব কষ্ট করে মুখে হাসি ধরে রেখেছিল। চোখে ঠিকই রাগে আগুন ধরেছিল। ব্যাস, আমি আর কিছু শুনতে চাই না। আজ এবার বলো, এক্ষুনি তুমি আমার সাথে বাসায় যাবে এবং আমার সাথে 2 ঘন্টা গল্প করবে, তারপর তোমার বাসায় ফিরে আসবে। ঠিক আছে, আজই শেষ। এরপর কিন্তু আপনি আপনার রাস্তায় আর আমি আমার রাস্তায়। ওকে। তানজিম আর তানিয়া গাড়িতে করে তানিয়ার বাসায় আসে। তানিয়া তানজিমের হাত ধরে সোজা ওর রুমে নিয়ে যায়। তারপর, তানজিম তুমি প্লিজ একা থেকো, আমি বাথরুম থেকে আসছি। তানিয়া বাথরুমে চলে যায় আর তানজিম পুরো রুমে চোখ বুলিয়ে দেখতে থাকে। সুন্দর পরিপাটি একটা রুম, পুরো দেওয়ালে তানিয়ার বিভিন্ন ভঙ্গিতে ছবি বড় ফ্রেমে সাজিয়ে রাখা। একপাশে বিশাল বড় একটা টেডি বিয়ার রাখা। তার পাশে তানজিম তাকাতেই অবাক হয়ে যায়। ছোট্ট একটা ফ্রেমে 2 ছেলে মেয়ে হাত ধরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ফ্রেমের ছেলেটার কেউই নয়, তানজিম নিজেই। ছবিটা দেখে তানজিমের চোখ পেয়ে পানি পড়তে থাকে, কারণ ছবিটির পাশে আরো 4 জন লোকের ছবি। তার মধ্যে তানজিমের আব্বু আম্মু একটা ছবি, বাকি 2 জন হলো তানজিমের চাচা চাচি। তার মানে তানিয়া তানজিমের চাচাতো বোন, মানে ছোটবেলায় বিয়ে করাবো। তানজিম ছবিটা দেখতে দেখতে তানিয়া এসে তানজিমের কাঁধে হাত রাখতেই শিউরে ওঠে তানজিম। কাঁধ ঘুরিয়ে তানিয়াকে দেখে দ্রুত চোখের পানি মুছে ফেলে। তারপর, কথা বলবো এই ছবির 2টি ছেলে আর মেয়েকে? না, ওসব ছবির কথা তানজিম, ওগুলো আমার। আমি অতীত ভুলে নতুন করে শুরু করতে চাই। আরে বলো না। তোমাকে কিভাবে যে বলি, আসলে ওই 2 ছেলে মেয়ের মধ্যে একটা হলো তানজিম আর একটা আমি। আমরা চাচাতো ভাই বোন হলেও আমরা ছোটবেলায় বিবাহ করি, কিন্তু কোনো এক ঝড়ের রাতে আমার বড় আব্বু আর আম্মুকে কে বা কারা খুন করে। খুনিকে আমাকে আমার আম্মু দেখে ফেলায়, তাকেও খুন করে পালিয়ে যায়। আর পালিয়ে যাওয়ার সময় আমার স্বামী মানে তানজিমকে তুলে নিয়ে যায় খুনিরা। কি তুমি বিবাহিত? আরে ওটা তো অনেক আগের, মানে ছোটবেলায়। তাছাড়া তানজিমের সাথে আমি কখনো থাকিনি, শুধু বিয়ে হয়েছিল। ও, তা তুমি আর আঙ্কেল কোথায় ছিল তখন? আমি আর বাবা তখন ঘুরতে এসেছিলাম পার্কে। এই পর্যন্ত যারা গল্পটা শুনেছেন, গল্পটাতে একটা লাইক করে দিতে ভুলবেন না এবং গল্পটা বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের একটা লাইক এবং শেয়ার আমাদেরকে আরও উৎসাহিত করেন নেক্সট গল্প বানানোর জন্য। অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। এইভাবে পাশে থাকবেন। থ্যাংক ইউ। আমি আর বাবা তখন ঘুরতে এসেছিলাম পার্কে। হঠাৎ বাবা আমাকে রেখে কোথায় যেন গিয়েছিল, তাই আমি বিরক্ত হয়ে বাসায় চলে আসার সময় দেখি বাবা আমার পেছনে টি-শার্ট এ রক্ত লেগেছিল। তুমি আঙ্কেলকে জিজ্ঞেস করনি যে ওটা কিসের রক্ত ছিল? হ্যাঁ করেছিলাম। বাবা হেসে হাতে একটা মুরগি দেখিয়ে বলেছিল মুরগি জবাই করেছে বাবা, তারই রক্ত ওটা। তানজিম তানিয়ার কপালে চুমু দেয়। তারপর, তানিয়া একটা কথা বলি, আমিও না তোমাকে সেই কলেজের প্রথম দিনই ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু সাহস করে বলতে পারিনি ভালোবাসি। তাই আজ বলবো তোমাকে একটি কথা, ভালোবাসি তানিয়া সোনা। সত্যি আমিও তোমাকে ভালোবাসি তানজিম। কেন যেন তোমার চোখের দিকে তাকালে দেখতে পাই তুমি আমার সেই হারিয়ে যাওয়া স্বামী। বাদ দাও আগের কথা, এখন আমি বাসায় যাব, না হলে বন্ধুরা টেনশন করবে। ওকে যাও, তবে হ্যাঁ আগামীকাল কিন্তু আমরা অবশ্যই দেখা করব। ওকে। তানজিম তানিয়ার বাড়ি থেকে বের হয়ে সোজা নিজের ফ্ল্যাটে যান। নানা প্রশ্নে তানজিমের মাথা ব্যথা শুরু হয়ে যায়। এমন সময় রাসেল আর আশিক প্রবেশ করে রুমে। তারপর, ভাই কি হয়েছে, এভাবে মাথা ধরে আছো কেন? এই আমি ডাক্তারকে দেখে আনছি, মনে হচ্ছে ভাইয়ের মাথায় ব্যথা। দরকার নেই, আমি ঠিক আছি রাসেল। পুরোনো দিনের সেই কথাগুলো আবার সামনে এসে গেছে, আবারও শুরু করব।
রক্তের খেলা দেশ থেকে আমি মুছে দিতে চাই ডিকে গ্যাংয়ের নাম। তার আগে বলো, দুবাইয়ের কিংয়ের মালগুলো কি পাঠিয়ে দিয়েছো? জি বস, এজাজুলকে এমন ভাবে হুমকি দিয়েছিলাম যে ও নিজের খরচে মালগুলো জাহাজে তুলে পাঠিয়ে দিয়েছে। আবার সাগরের মধ্যবর্তী স্থান থেকে কিং অন্য একটি জাহাজে মালগুলো পার করে নিয়ে তারপর বাকিটা ওর বিষয়। আর বস, শাইন আমাদের কথা অনুযায়ী সব কাজ করেছে। ওকে বাঁচিয়ে রেখেছি, আমাদের শেষ মুহূর্তে কাজে আসতে পারে। ভালো করেছো। তোমরা এখন প্লিজ যাও, সবকিছু রেডি করো, এবং তার আগে তোমাদের মধ্যে থেকে কেউ যাও, পুরো এলাকাটা পর্যবেক্ষণ করে আসো। কোনো পথের কাঁটা থাকলে উপড়ে ফেলে দিয়ে আসো। ওকে বস। রাসেল, চল যাই। বস, আপনি রেস্ট করুন। আশিক আর রাসেল চলে যেতেই তানজিম দরজা বন্ধ করে দিয়ে বিছানায় শুয়ে পড়ে। চোখ বন্ধ করতেই ভেসে ওঠে বাবা মার সাথে কাটানো দিনগুলো। কি হয়েছে তানজিমের জীবনে জানতে হলে চলুন ঘুরে আসি 20 বছর আগে। তানজিম বাবা, তানজিম, ঘুম থেকে উঠে পড়ো। আম্মা প্লিজ আর একটু ঘুমাই। বাবা এখন উঠো, তোমার আর তানিয়ার বিবাহ আজ, ভুলে গেছো? না না, আমি তো ভুলিনি। এই দেখো, আমি উঠে গেছি। বিয়ে পাগল হয়ে গেছে ছেলে আমার। একটু তাড়াতাড়ি করো তানজিমের আব্বু, বাকি কাজ শেষ করে আসি। আর বাবা তানজিম, একটু তাড়াতাড়ি করো কেমন, তোমার চাচ্চুর অপেক্ষা করছে। তানজিম দ্রুত রেডি হয়ে বের হয়ে ঘর থেকে ড্রয়িং রুমে বসেছিল। তানজিমের আব্বু আর আম্মু পাশের সোফায় বসেছিল। তানজিমের চাচু শরীফ সাহেব আর চাচি, সাথে তানিয়া। তানজিমের আব্বু একটা কোম্পানির মালিক, মানে বিশাল বড় লোক। আর তানজিমের চাচা মানে শরীফুল সাহেব ছিলেন পুলিশের দারোগা। এই তো আমাদের তানজিম বাবা এসে গেছে। কাজী সাহেব, বিবাহ পড়ানো শুরু করুন। কাজী সাহেব, আমরা আমাদের ছেলে মেয়ের ইচ্ছা পূরণ করেছি, বুঝেছেন? আপনি বিবাহ পড়িয়ে দিন। কাজী সাহেব তানজিম আর তানিয়ার বিবাহ পড়িয়ে দিয়ে চলে যায়। আলহামদুলিল্লাহ ভাইজান, এখন থেকে কিছুটা হলেও টেনশন মুক্ত হলাম। আমাদের কিছু হলে আমার মামুনটা ভালো থাকবে। কি বলছিস এগুলো? শরীফুল, চল আমরা ঘুরে আসি। মা তানিয়া আর বাবা তানজিম, তোমরা থাকো, আমরা আসছি। ওকে বাবা। তানজিম আর তানিয়ার বাবা মা চলে যায়। তানজিম দুষ্টুমি করে তানিয়াকে চুমু দেয়। তারপর, বউ, ও বউ, আইসক্রিম খাবে? না, তুমি পচা, আমাকে চুমু দিলে কেন? বারে, তুমি না আমার বউ, চুমু তো দিতেই পারি। মাথায় দিলে কেন? এই যে ঠোঁটে দিবে। না না, আমি তো তোমার থুকু খেতে পারবো না, আমার ঘৃণা করবে। আমার বর হলে কিন্তু খাবো, কেমন? আচ্ছা চলো টিভি দেখবো। তানজিম আর তানিয়া টিভি দেখতে থাকে। এরই মধ্যে তানজিম আর তানিয়া আম্মু আব্বু চলে আসে। তারপর তানিয়াকে নিয়ে চলে যায় তানিয়ার আব্বু। কিন্তু কোনো এক কারণে তানিয়ার আম্মু থেকে যায় তানজিমদের বাসায়। বিকেলে তানজিম রুমে শুয়েছিল। হঠাৎই বিকট শব্দ শুনতে পেয়ে দ্রুত নিচে এসে দেখে তার বাবা মা মাটিতে শুয়ে আছে, আর তানজিমের চাচি একটা মুখোশ পরা লোকের সাথে হাতাহাতি করছে। হাতাহাতির এক পর্যায়ে লোকটা তানজিমের চাচির মাথায় গুলি করে দেয়, যা দেখে তানজিম জোরে চিৎকার দিয়ে ওঠে। আর এতেই তানজিমের জীবনে কাল হয়ে দাঁড়ায়। তানজিমকে সেই মুখোশ পরা লোক নিজের সাথে তুলে নিয়ে একটা এতিমখানায় নিয়ে যায়। সেখানে জোর করে রেখে চলে আসে। তানজিম এতিমখানায় সবার ছোট ছিল বলে বড়দের মার খেয়ে দিন কাটাতো। কেউ কোনো দুষ্টুমি করতেই নাম হতো তানজিমের, যার জন্য এতিমখানায় থাকা কেয়ারটেকারের মার খেতে হতো রোজ। তবুও তানজিম মুখ বুঝে সহ্য করছিল। একদিন তানজিমের ঘুম ভেঙে যায় রাতে। প্রস্রাব করার জন্য চুপি চুপি ঘর থেকে বের হতেই দেখতে পায় কেয়ারটেকার এতিমখানায় বুয়ার সাথে নষ্টামিতে ব্যস্ত। দ্রুত চলে আসতে নিবে এমন সময় দেখতে পায় তানজিমের সামনে একটা পিস্তল রাখা। দ্রুত পিস্তল তুলে নিয়ে কেয়ারটেকারের বুয়ার মাথায় গুলি করে তানজিম। তারপর সেই রাতের অন্ধকারে পালিয়ে আসে শহরে। সেখানে পরিচয় হয় আশিক আর রাসেলের সাথে। তারাও অনাথ।
1 থেকে 3 জনে পরিণত হয়। যত সময় যেতে থাকে তানজিমের লোক সংখ্যা বাড়তে থাকে, সাথে বাড়তে থাকে বয়স। তানজিম বেড়ে ওঠে প্রতিশোধের নেশায়। অনেক খুঁজে জানতে পারে বাংলাদেশের যে সবচেয়ে বেশি খুন করে সেই গ্যাংয়ের নাম ডিকে গ্যাং। আর এই ডিকে কে ধ্বংস করতেই তানজিম প্রতিনিয়ত 1-2 করে ডিকে গ্যাংয়ের লোককে হত্যা করতে শুরু করে এবং ভয়ঙ্কর এক খুনি হয়ে ওঠে এবং নিজেদের গ্যাংকে নিজেই পরিচয় করিয়ে দেয় বাংলাদেশ কিং বিডিকে, অর্থাৎ বাংলাদেশ ডেভিল কিং। তানজিমের ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখে আশিক আর রাসেল তানজিমের পাশে মেঝেতে বসে আছে। তানজিম বিছানা থেকে উঠে বসে। আরে আরে বস, উঠছেন কেন? ঘুমান। তোরা কখন এলি? বস, আমাদের যে কাজ দিয়েছিলেন সেই কাজ সম্পূর্ণ করে চলে এসেছি। আমি তো দরজা লক করে রেখেছিলাম, তাহলে ভেতরে এলি কিভাবে? বস, আসলে আমরা ভয় পেয়ে গেছিলাম, আপনার কিছু হলো না তো, তাই লেজার বিম দিয়ে লক গলিয়ে ভিতরে ঢুকেছি। ওকে, ঠিক আছে। তো বল, জঙ্গলের ওই বাড়িতে পৌঁছানোর আগ পর্যন্ত কোনো শত্রু বা পথের কাঁটা আছে কিনা? জি বস, ছিল, কিন্তু সব কয়টাকে মেরে দিয়েছি এবং সেই জায়গায় নিজের লোকদের বসিয়ে দিয়ে এসেছি। গুড। এখন তোদের কাজ হলো লাল পোশাকগুলো তোরা পরে নিবি, আর চোখকে কালো পোশাক পরাবি শাহিনকে। সাবধান, এমন ভাবে পরাবি যেন শাহিন কোনোভাবেই টের না পাই। মানে বস, ওর চোখ বেঁধে কাপড় পরিয়ে দিয়ে যাব ওখানে বস, তাই তো? তানজিম, সঠিক ধরেছিস। এখন যা, তোরা রেডি হয়ে নে, আমিও রেডি হয়ে আসছি। আজ আমার 20 বছরের জমিয়ে রাখা সব রাগ পুষিয়ে দেব। রাত 10টা শাহিনকে বেঁধে রাখা হয়েছে সেই বাড়ির লোহার চেয়ারের সাথে। মুখের মধ্যে কাপড় দিয়ে রাখা আর ওদের জায়গায় আশিকা রাসেল দাঁড়িয়ে লাল পোশাক পরে তানজিম সহ বাকি 10 জন জঙ্গল থেকে একটু দূরে আড়ি পেতে বসে আছে। এমন সময় দেখতে পায় ধীর গতিতে আসতে একটা গাড়ি। তানজিম অবাক হয় গাড়িটা দেখে, কারণ এই গাড়িতে তানজিম তানিয়ার সাথে বসেছিল, তার মানে তানিয়াই। কিন্তু না, তানজিমকে অবাক করে দিয়ে বেশ মোটা আর মাঝারি সাইজের একটা লোক গাড়ি থেকে নামে। তানজিমের চিন্তার অসুবিধা হয় না, এটাই তানিয়ার আব্বু, মানে তানজিমের চাচ্চু। তানজিমের মনে পড়ে যায় কলেজে তানিয়ার আব্বুর বলা কথাটা, তোমার সাথে আমার রাতে দেখা হবে। এর মানে শরীফুল সাহেব বুঝে গিয়েছিল নীল আর শাহিন তানজিমকে তুলে আনবে আজ রাতে। তানজিম দেখতে থাকে তার চাচ্চু কতটা ইন্টেলিজেন্ট। শাহিন সহ বাকি সবাই প্রবেশ করে জঙ্গলের ভেতরে। তানজিমের চাচ্চু বাড়ির মধ্যে ঢুকে যায়। তানজিম শুনতে পায় তানজিমের চাচ্চুর বলা কথাগুলো। কথাটা শেষ না করতেই কোমর থেকে চাকু বের করে শাহিনের গলায় চালিয়ে দেয়। এমন সময় তানজিম, আশিক আর রাসেল রুমে প্রবেশ করে। শরীফুল সাহেব রুমে কারো প্রবেশ করা দেখে দ্রুত পেছনে তাকায়। দেখে আশিক ভিডিও করছে আর রাসেল শরীফুল সাহেবকে কোনো কিছু বুঝতে না দিয়েই মুখ থেকে লাল কাপড় খুলে দিয়ে আসে এবং উন্মুক্ত হয়ে যায় শরীফুল সাহেব এর কমিশনার হয়েও অপরাধের পরিচয়, যা পুরো বাংলাদেশ লাইভ দেখছিল। আরে তুই কিলকে চিনিস না, তবে তুই এখনো বাচ্চা। চিনবি আমাকে, তবে এখন নয়, একটু পরে। তার আগে দেখে নে, তুই যাকে তানজিম ভেবে হত্যা করলি সে তারই পোশাক কুত্তা শাহিন। শরীফুল সাহেব তানজিমকে গুলি করতে নিবে, তার আগেই রাসেল শরীফুল সাহেবের হাতের তালুতে গুলি করে দেয়। এতে হাতে থাকা পিস্তল পড়ে যায় শরীফুল সাহেবের। আশিক দ্রুত শালাকে বেঁধে নিয়ে চলো, লাইভে ছিলাম এতক্ষণ, হয়তো ক্রাইম ব্যাংক এতক্ষণ আমাদের লোকেশন ট্যাগ করে ফেলেছে। তানজিমের কথা শুনে দ্রুত রাসেল আর আশিক শরীফুল সাহেবের শরীর থেকে লাল পোশাক খুলে চেক করে নেয় শরীরে কোনো কিছু আছে কিনা। কোনো কিছু না পেয়ে হাত করা পরিয়ে দ্রুত বের হয়ে আসে জঙ্গল থেকে। গালে চড় মারতে থাকে। তানজিম বাধা দেয় না। কেন করলে আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা? তানিয়া, আমি বিশ্বাসঘাতকতা করিনি, করেছে তোমার বাবা আর এই রহমানের বাচ্চা।
তোমাকে করেছে মাতৃহারা আর আমাকে করেছে এতিম। তুমি কি জানো আমার বাবা মা আর তোমার মাকে কে মেরেছে? তোমার বাবা শরীফুল নিজ হাতে মেরেছে, আর আমাকে নিজে গিয়ে এতিমখানে রেখে এসেছিল। তুমি কি আমার হারিয়ে যাওয়া সেই তানজিম? আমি সে তানজিম। চলো তানিয়া, তোমার বাবার মুখ থেকে শুনবে কেন 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 আমার বাবা মার আর তোমার মাকে মেরেছিল এই কুত্তার বাচ্চাগুলো। আনিয়াকে নিয়ে তানজিম দাঁড়িয়ে আছে 27 তলার ফ্ল্যাটের বিল্ডিং এ। বাবা, তাহলে তুমি সেই খুনি যে আমার মাকে মেরেছিলে? তানজিম, তুমি প্লিজ এই কুকুরগুলোকে এত এত যন্ত্রণা দিয়ে মেরে ফেলো যেন আর কোনো সন্তান এতিম আর মা বাবা হারা হয় না। তানজিম দৌড়ে গিয়ে শরীফুল সাহেবের বুকে লাথি মারে। লাথির ওয়েট সহ্য করতে না পেরে চেয়ার সহ 27 তলা থেকে নিচে পড়ে একদম থেতলে যায়। সেম ভাবে রেড গ্যাং ওরফে ডিকে গ্যাং এর লিডার রহমান ফেলে দেয়। তারপর তানিয়ার দিকে এগিয়ে যেতে থাকে। এই, এভাবে এগিয়ে আসছো কেন? মনে নেই তুমি বলেছিলে বড় হলে ঠোঁটে চুমু খাবে? আজ তো বড় হয়ে গেছি, তাহলে ইচ্ছেটা পূরণ করতে বাধা কই? লুচু। তানজিম কিছু বলে না, তানিয়ার ঠোঁটগুলো নিজের দখলে নিয়ে নেয়। অসংখ্য ধন্যবাদ সবাইকে গল্পটা শেষ পর্যন্ত দেখার জন্য। এই পর্যন্ত গল্পটা শুনতে আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এমন বিভিন্ন ধরনের রোমান্টিক মাফিয়া গল্প পেতে এখনই সাবস্ক্রাইব করুন মাফিয়া স্টোরি চ্যানেল। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।